শুরু হচ্ছে রেডিও চ্যানেলের বাংলা সংবাদ। এই সংবাদ শিরোনাম। শত্রুর অপপ্রচার যেন জনমতকে প্রভাবিত না করে, সর্বোচ্চ নেতা ইমাম খামেনেই। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির ভিত্তিতে লেবানন থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি সরাতে হবে, মিকাতি। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত। এবং গাজায় জাতীয় ঐক্যমত্যের সরকার চায় হামাস। বৃহত্তর ইসরায়েলের মানচিত্র প্রকাশের নিন্দা জানাল জর্দান ও স্বশাসন কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা বলেছেন, আজ আমাদের প্রচারযন্ত্রের মৌলিক এবং গুরুত্বপূর্ণ কাজ হল শত্রুর কর্তৃত্বের প্রভাব নষ্ট করা। শত্রুর অপপ্রচার যেন জনমতকে প্রভাবিত না করে সে ব্যাপারে সচেতন থাকতে হবে। ইরানের ধর্মীয় নগরী কোমে আজ হাজার হাজার জনতার এক সমাবেশে তিনি এসব কথা বলেন। আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেন, আমাদের দেশের কর্মকর্তারা যদি বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমেরিকার অযৌক্তিক দাবির কথা শোনে কিংবা তাদের স্বার্থ বিবেচনা করে, তাহলে তারা দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে। ইসরায়েলি বিরোধী প্রতিরোধ সংগ্রাম সম্পর্কে সর্বোচ্চ নেতা বলেন, প্রতিরোধ জীবিত আছে এবং জীবিত থাকতে হবে। প্রতিরোধকে ধীরে ধীরে আরও শক্তিশালী হতে হবে। আমরা প্রতিরোধ, পশ্চিম তীরের প্রতিরোধ, লেবাননের প্রতিরোধ, ইয়েমেনের প্রতিরোধ, এক কথায় ইহুদিবাদী ইসরায়েলি খবিজদের বিদ্বেষপূর্ণ যে কোনো অপরাধী কর্মকাণ্ডের বিরুদ্ধে যারাই প্রতিরোধ করবে, মোকাবেলা করবে, আমরা তাদেরকেই সমর্থন করব। শাহ সরকারের বিরুদ্ধে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের সমর্থনে ফার্সি 1356 সালের 19 দেই তারিখে কোমে বিদ্রোহ করেছিল আপামর জনতা। সেই 19 দেইয়ের বার্ষিকী উপলক্ষে আজ সকালে কোম শহরের বিভিন্ন স্তরের হাজার হাজার মানুষ সমবেত হয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, তার দেশ গোটা পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে চায়। তিনি আরও বলেছেন, উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ পরাজিত হওয়ার পর ইরাকে স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়েছে। ইরান সফররত ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া সুদানের সঙ্গে তেহরানে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরাক আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ এবং ইরানের কৌশলগত অংশীদার। প্রতিবেশী এই দুদেশের সম্পর্ক আশাব্যঞ্জক অবস্থানে রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা প্রতিদিন শক্তিশালী হচ্ছে। যৌথ সংবাদ সম্মেলনে ইরাকের প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে তার দেশের সহযোগিতা ও যোগাযোগ শক্তিশালী করার ধারাবাহিকতায় তিনি তেহরান সফরে এসেছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাম্প্রতিক ইরান বিরোধী বক্তব্যকে ভিত্তিহীন ও পরস্পর বিরোধী বলে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, ফরাসি প্রেসিডেন্ট আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা বর্ণবাদী ইসরায়েল সরকারের পরিবর্তে আন্তর্জাতিক আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল ইরানকে দোষারোপ করছেন, যা সত্যিই দুঃখজনক। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সোমবার তার ইরান বিরোধী বক্তব্যের পুনরাবৃত্তি করে দাবি করেছেন, ইরানের পরমাণু কর্মসূচি এমন একটি অবস্থায় চলে যাচ্ছে যেখান থেকে আর তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। এ সম্পর্কে ইসমাইল বাকাই বলেন, ইরান আন্তর্জাতিক আইনের আওতায় নিজের পরমাণু কর্মসূচি পরিচালনা করছে এবং এই কর্মসূচি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুসারে ইসরায়েলকে চলতি জানুয়ারি মাসের শেষ নাগাদ দক্ষিণ লেবানন থেকে নিজের সেনা সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। তিনি গত নভেম্বরে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে তেল আবিবের স্বাক্ষরিত চুক্তির প্রতি ইঙ্গিত করে এই সময়সীমা বেঁধে দিয়েছেন। ওই চুক্তি বাস্তবায়ন দেখভাল করার জন্য ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, লেবানন ও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। মিকাতি বৈরুতে বলেন, তিনি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ কমিটির কাছে একটি সুস্পষ্ট বার্তা পাঠিয়ে বলেছেন যে ওই চুক্তিতে উল্লেখিত সময়সীমার মেয়াদ বাড়ানোর যেকোনো প্রচেষ্টা একেবারেই অগ্রহণযোগ্য। মিকাতির দফতর সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে বলেছে, ইসরায়েল সরকারের আগ্রাসী পদক্ষেপ বন্ধ করতে হবে এবং তেল আবিবকে দখলীকৃত লেবাননি ভূখণ্ড থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করতে হবে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসি বিশ্ব সংবাদে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ব্রিটেনের রাজধানী লন্ডনে পৌঁছেছেন। আজ স্থানীয় সময় সকাল 9টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে ভিআইপি প্রটোকল দেয়। বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্ত্রী ড জুবাইদা রহমান। এর মাধ্যমে প্রায় 7.5 বছর পর লন্ডনে সরাসরি দেখা হল মা ছেলের। পরে বিমানবন্দর থেকে সরাসরি তিনি লন্ডন ক্লিনিকে চলে যান। এর আগে বাংলাদেশ সময় সকাল 6টায় কাতারের দোহা বিমানবন্দরে পৌঁছায় খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। সেখানে 2.5 ঘণ্টা বিরতির পর এটি লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যায়। খালেদা জিয়ার চিকিৎসকেরা জানিয়েছেন, লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কারণে তার লিভার প্রতিস্থাপন খুব জরুরি হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, লিভার প্রতিস্থাপনের পর পুরো চিকিৎসায় কয়েক মাস লেগে যেতে পারে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির আপত্তির মুখে নওগাঁর পত্নীতলা উপজেলার বস্তারবর সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বন্ধ রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নওগাঁর 14 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন, নওগাঁর বস্তাবর এলাকায় প্রায় 600 গজের মধ্যে দুদেশের কোনো বেড়া নেই। বুধবার সকালে হঠাৎ বিএসএফের একটি দল ওই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করতে আসে। বিষয়টি জানতে পেরে বিজিবি তাদের বাধা দেয়। এ সময় কাজ না করেই ফিরে যান বিএসএফ সদস্যরা। এদিকে চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ ভারত সীমান্তে মৃতপাতিয়া নদীর উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া তৈরি করছে বিএসএফ। আজ সকাল থেকে বিএসএফ ফের বেড়া নির্মাণের কাজ করছে জানিয়ে ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ বাদশা বলেন, সীমান্তের পরিস্থিতি থমথমে রয়েছে। সীমান্তের দুপারে বিএসএফ ও বিজিবির সতর্ক অবস্থান দেখে চিন্তায় পড়েছেন স্থানীয়রা। সীমান্ত এলাকায় উত্তেজনায় ক্ষেত খামারে কাজ বন্ধ রেখেছেন তারা। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল ঘোষণার একদিন পরই আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, হাসিনার ভারতবাস দীর্ঘায়িত করার সুযোগ দিতে সম্প্রতি তার ভিসার মেয়াদ বাড়ানো হয়। তবে হাসিনাকে ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার যে গুঞ্জন রয়েছে তা উড়িয়ে দিয়েছে ওই সূত্রগুলো। কারণ শরণার্থী এবং রাজনৈতিক আশ্রয়ের মতো বিষয়গুলো নিয়ে ভারতে সুনির্দিষ্ট কোনো আইন নেই। ভারত ঠিক কবে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে এবং কতদিনের জন্য তা বাড়ানো হয়েছে সেসব তথ্য মেলেনি হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে। পত্রিকাটি লিখেছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর এই প্রক্রিয়ায় যুক্ত ছিল। এদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, আওয়ামী লীগের শাসনামলে গুম এবং জুলাই
অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে, যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্টও আছে। ইয়েমেনের নিরাপত্তা বিভাগ ব্রিটিশ ও সৌদি আরবের গোয়েন্দা সংস্থার গুপ্তচরদের গ্রেফতার অভিযান এবং আটককৃতদের স্বীকারোক্তির ভিডিও প্রকাশ করেছে। ইয়েমেনের সানা শহরে নিরাপত্তা বাহিনীর অভিযানে গ্রেফতার হওয়া বেশ কয়েকজন গুপ্তচর স্বীকার করেছে যে তারা ইয়েমেনের নিরাপত্তা, মিডিয়া এবং শিক্ষা কেন্দ্রের অবস্থার উপর বিভিন্ন প্রতিবেদন তৈরি করে সৌদি আরবে তাদের কমান্ডারদের কাছে পৌঁছে দিত। পার্সটুডের রিপোর্ট অনুযায়ী ইয়েমেনের নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে সেদেশে আটক ব্রিটিশ ও সৌদি গুপ্তচরদের স্বীকারোক্তির কথা উল্লেখ করে বলেছে, যারা শত্রুদের সাথে সহযোগিতা করছে তারা যেন বিচার ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করে। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক দপ্তর এক বিবৃতিতে সেদেশের জনগণের বিরুদ্ধে গুপ্তচর নিয়োগে অংশগ্রহণকারী দেশগুলোকে সতর্ক করে দিয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে সংগঠনটি গাজা উপত্যকায় একটি জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করতে চায়। হামাসের পলিট ব্যুরো সদস্য ও লেবাননের সংগঠনটির প্রতিনিধি ওসামা হামদান এই তথ্য জানিয়েছেন। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার জন্য যখন কাতারের রাজধানী দোহায় হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে, তখন তিনি মঙ্গলবার এক বিবৃতিতে হামাসের এই অবস্থান তুলে ধরেন। হামদান বলেন, বর্তমানে অন্তর্বর্তী সময়ে ফিলিস্তিনের পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য আমরা একটি জাতীয় ঐক্যমত্যের সরকার চাই। পরবর্তীতে ফিলিস্তিনি জনগণ তাদের নেতৃত্ব নির্বাচন করার আগ পর্যন্ত এই সরকার কাজ করবে। তিনি বলেন, এখন পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যতটুকু আলোচনা হয়েছে তাতে প্রমাণিত হয়েছে তেল আবিবের কাছ থেকে ফিলিস্তিনিদের অধিকার আদায়ের একমাত্র উপায় ইহুদিবাদী বাহিনীর বিরুদ্ধে লড়াই করা এবং তাকে পশ্চাদপসরণে বাধ্য করা। কয়েকটি আরব দেশের ভূখণ্ডকে কথিত বৃহত্তর ইসরায়েলে অন্তর্ভুক্ত করে তেল আবিব যে মানচিত্র প্রকাশ করেছে তার নিন্দা জানিয়েছে জর্দান সরকার ও ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ। চলতি সপ্তাহে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি মানচিত্রে ফিলিস্তিন, জর্দান, সিরিয়া ও লেবাননের বিস্তীর্ণ ভূখণ্ড কথিত বৃহত্তর ইসরায়েলে অন্তর্ভুক্ত করা হয়েছে। রামাল্লা ভিত্তিক ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনে ইসরায়েলি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই মানচিত্রকে সকল আন্তর্জাতিক আইন ও প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইউরোপ ও মার্কিন সরকারের মধ্যে উত্তেজনা ও বাকযুদ্ধ জোরদার হয়েছে। এমন উত্তেজনা ও বাকযুদ্ধ অতীতে খুব কমই দেখা গেছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন। শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়। ইউরোপীয় কয়েকটি সরকার ও নতুন মার্কিন সরকারি নেতৃত্বের মধ্যে উত্তেজনা ও বাকযুদ্ধ জোরদার হয়েছে। এমন উত্তেজনা ও বাকযুদ্ধ অতীতে খুব কমই দেখা গেছে। একদিকে পুনরায় নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও ডেনমার্কের দ্বীপ গ্রিনল্যান্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ করতে ব্যস্ত হয়ে পড়েছেন এবং অন্যদিকে ট্রাম্পের ঘনিষ্ঠতম ব্যক্তি ইলন মাস্ক জার্মান ও ব্রিটিশ সরকারের উপর প্রবল রাজনৈতিক চাপ সৃষ্টির কাজে ব্যস্ত। মাস্ক সামাজিক গণমাধ্যম এক্সে লেখা এক পোস্টে জনমত জরিপের জন্য একটি প্রশ্ন তুলেছেন, যেখানে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র কি ব্রিটেনের জনগণকে তাদের অত্যাচারী সরকারের হাত থেকে রক্ষা করবে নাকি করবে না। এখানে তিনি ব্রিটেনের লেবার দলীয় সরকারের দিকেই ইঙ্গিত করেছেন। এর জবাবে ইউরোপীয় নেতৃবৃন্দ, বিশেষ করে ব্রিটেন ও ফ্রান্সের নেতৃবৃন্দ তাদের ঘরোয়া বিষয়ে মাস্কের হস্তক্ষেপের ও ইউরোপের নির্বাচনগুলোতে প্রভাব ফেলার প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে। কোন কোন রাজনৈতিক বিশ্লেষক বলছেন, মার্কিনিরা ইউরোপে ফ্যাসিবাদকে ক্ষমতায় আনার চেষ্টা করছে। ওদিকে ড্যানিশরাও গ্রিনল্যান্ড দ্বীপ কেনার ট্রাম্পের আহ্বান জোরালোভাবে নাকচ করে দিয়েছেন। এভাবে আটলান্টিকের দুই তীরে বাকযুদ্ধ জোরদার হচ্ছে এবং সামনের দিনগুলো খুবই
উত্তেজনাপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। 2024 সালের নির্বাচনে জয়ী মার্কিন গ্রুপ, যাদের স্লোগান হলো মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন বা MAGA, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রকে আবারও শ্রেষ্ঠ করতে হবে, এই গ্রুপের কথা হলো এটাই। এই গ্রুপ ইউরোপে তাদের মিত্র দেশগুলোতে বামপন্থীদের পরিবর্তে খুবই রক্ষণশীল ও উগ্র ডানপন্থীদের ক্ষমতায় আনতে চায়, এমনকি তারা মধ্য ডানপন্থীদেরকেও ক্ষমতায় দেখতে চায় না। MAGA এমন সব সরকারকে ইউরোপের ক্ষমতায় আনতে চায় যারা নিজ নিজ দেশের স্বার্থের চেয়েও মার্কিন স্বার্থকে প্রাধান্য দেবে। ট্রাম্প প্রকাশ্যেই ইউরোপকে হুমকি দিয়ে বলেছেন, তারা আরো বেশি মার্কিন গ্যাস ও তেল না কিনলে ইউরোপীয় রপ্তানি পণ্যগুলোর উপর বড় ধরনের কর আরোপ করা হবে। ফলে ইউরোপীয় রপ্তানি শিল্পের প্রায় 12টা বাজার উপক্রম হবে। অথচ ইউরোপ এখনো কোভিড-19 কোয়ারেন্টাইনের সৃষ্ট ধকলগুলো এবং ইউক্রেন যুদ্ধ চলার কারণে সৃষ্ট জ্বালানির মূল্যবৃদ্ধির ধকল থেকে মুক্ত হতে পারেনি। ট্রাম্প ও তার সঙ্গীদের মামাবাড়ির আবদার হলো ইউরোপ যেন মার্কিন জনগণের কঠিন অবস্থা উপলব্ধি করে নতজানু হয়। কিন্তু ইউরোপের দেশগুলোতে বামপন্থী বা মধ্য ডানপন্থীরা ক্ষমতায় থাকলে এই লক্ষ্য অর্জন করা হবে খুবই কঠিন। আর এজন্যই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও প্রভাবশালী সামাজিক মাধ্যম এক্সের মালিক ইউরোপের সরকারগুলোর বিরুদ্ধে প্রচার যুদ্ধ শুরু করেছেন, এবং এরই মধ্যে এই প্রচার যুদ্ধের প্রভাবে পতন ঘটেছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ইলন মাস্ক একই অবস্থা ঘটাতে চাচ্ছেন ব্রিটেন ও জার্মানিতে। ইউরোপের প্রভাবশালী এই দুই দেশের সঙ্গে সমন্বয় করা ছাড়া অন্যান্য ক্ষুদ্র ও দুর্বল সরকারগুলো ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকারের অনুগত হবে না। অবশ্য ইউরোপের কয়েকটি সরকারের পতন ঘটলেও সেখানকার জনগণ ট্রাম্প ও ইলন মাস্কের আধিপত্যকামী নীতি মেনে নেবেন না। ফলে গড়ে উঠবে প্রতিরোধ, এবং তা আটলান্টিকের দুই তীরে দীর্ঘকালের ঘনিষ্ঠ সম্পর্ককে করবে বেশ নড়বড়ে। অবশ্য মার্কিন MAGA গ্রুপ বা MAGA সরকার গোষ্ঠী তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তির জোরে ইউরোপকে নতজানু করতে পারবে বলে আশাবাদী। আর যদি এই দুইয়ের তথা রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তির জোরে তা না ঘটে, তাহলে মার্কিন সরকার সামরিক শক্তিকেও ব্যবহার করতে পারে ইউরোপের বিরুদ্ধে।